বিসমিল্লাহির রহমানির রহিম। কাকমারি মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীবৃন্দ সবাই আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক, কাকমারি মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। তো আজকে এই ক্লাসে যে একটি বিষয়ে আমি আলোচনা করব বা আলোচনা করতে যাচ্ছি, সে বিষয়ের শিরোনামটি আশা করি তোমাদের ভিতর থেকে আসবে। সাধারণত আমরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ সমাজে দেখতে পাই। তো কেমন দেখতে পাই? স্মৃতি প্রতিবন্ধী অর্থাৎ পাগল, পা প্রতিবন্ধী অর্থাৎ খোঁড়া, হাত প্রতিবন্ধী, এরাও এক ধরনের প্রতিবন্ধী, এটাও এক ধরনের খোঁড়া। তো মুখে যারা কথা বলতে পারে না তাদেরকে আমরা বোবা বলি। অনেকে কানে শোনে না, তাদেরকেও আমরা প্রতিবন্ধী বলি। তো আমার এখানে কথা হলো এরকম যে এরকম প্রতিবন্ধীর মধ্যে আমি যে কয়েকটা প্রতিবন্ধীর কথা বললাম, এ বাদেও আরও প্রতিবন্ধী আমরা লক্ষ্য করতে পারি সমাজে। বিভিন্ন মানুষের মধ্যে এগুলো দেখা যায়। সেটা কি তোমরা বলতে পারবে? সেটা হলো দৃষ্টি প্রতিবন্ধী। যে চোখে দেখে না, যার দৃষ্টিশক্তি নাই, একে আমরা দৃষ্টি প্রতিবন্ধী বলি। তো তারই আলোকে আমি আজকে যে কবিতাটি পড়াতে যাচ্ছি, কবিতাটির নাম হলো অন্ধ বধূ। একটি দৃষ্টিহীন বধূ, সেই কবিতাটি লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি। যতীন্দ্র মোহন বাগচি একজন অন্ধ বধূর সম্পর্কে তার অত্যন্ত সুন্দর মতামত এখানে ব্যক্ত করেছেন। একজন অন্ধ মানুষ হয়েও কি করতে পারে বা পারে না, বা একজন অন্ধ হয়ে তাকে শুধু ঘরে বসে থাকলে চলবে না, তার দ্বারা অনেক কিছু সম্ভব, সে কথাটি আজকের কবিতায় আমাদের আলোচ্য বিষয়। তো তার আগে আমরা যতীন্দ্র মোহন বাগচির সামান্য একটু পরিচয় সম্পর্কে জেনে নিই। যতীন্দ্র মোহন বাগচির জন্ম 1878 সালের 27শে নভেম্বর নদিয়া জেলার জামশেদপুর গ্রামে। পল্লীপ্রীতি যতীন্দ্র মোহন বাগচির কবি মানুষের একটা প্রধান বৈশিষ্ট্য। কবি যতীন্দ্র মোহন বাগচির মধ্যে পল্লী প্রেম অর্থাৎ পল্লীকে যিনি ভালোবাসেন তারই একটা হৃদয় স্ফোটন যেন ওনার লেখালেখির মধ্যে পাওয়া যায়। পথের পাঁচালীর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও কবি জীবনানন্দ দাশের মতো তার কবি কাব্য চিত্ররূপময়। তার লেখার মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গুণাগুণ লক্ষ্য করা যায়। তার লেখার মধ্যে জীবনানন্দ দাশের লেখার মতো গুণাগুণ লক্ষ্য করা যায়। রচনায় গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে তিনি প্রয়াসী হয়েছেন। এই যতীন্দ্র মোহন বাগচি যতগুলো কবিতা, গল্প যাই লিখেছেন না কেন, এই গ্রাম বাংলার সহজ সরল মানুষের কথাগুলো উনি তুলে ধরার চেষ্টা করেছেন। গ্রাম জীবনে তিনি অসাধারণ বিষয় ও সুখ দুঃখ তিনি সহজ সরল ভাষায় সহৃদয়তার সঙ্গে তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেছেন। হ্যাঁ, গ্রামের সহজ সরল মানুষ, একেবারেই খেটে খাওয়া মানুষ, যাদেরকে নিষ্কলুষ বলা চলে, বিন্দুমাত্র খাদ নেই, একেবারেই সোজাসাপটা মানুষ, তাদের সম্পর্কে উনি একেবারেই সুন্দর করে লিখে মত প্রকাশ করেছেন। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, ব্যথা বেদনার
সমস্ত কথাগুলো ওনার লেখার মধ্যে ফুটে উঠেছে এবং সেগুলো লক্ষ্য করা যায়। ঠিক আমরা বোধহয় একটি যে কবিতা পড়তে যাচ্ছি অন্ধবধূ, সেটার মধ্যেও আমরা এরকম জিনিস খুঁজে পাবো। তো যাক, ওইটা আমি পরে আলোচনায় যাচ্ছি, আমি একটু আছে ওটা শেষ করে নিই। তার কাব্যগ্রন্থ সমূহের মধ্যে আছে লেখা, রেখা, অপরাজিতা, নাগকেশর, বন্ধুর দান, জাগরণী, নিহারিকা, মহাভারতী, এইগুলো ওনার লেখা। এই লেখাগুলোর কথা আমাদের এখানে এসছে। 1 ফেব্রুয়ারির 1948 সালে তিনি মৃত্যুবরণ করেন। 1948 সালে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে উনি মৃত্যুবরণ করেন। তো যা হোক, কবিতার মধ্যে বলছে, পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চলো না ঠাকুরঝি। অর্থাৎ যে বউটি অন্ধ, চোখে দেখে না, দৃষ্টিশক্তি নেই, সে চলার সময়, আসলে তোমরা জানো প্রত্যেক অন্ধ মানুষ সে তার অন্তর্দৃষ্টিতে চলে, এবং এমনি যদি কোথাও যেতে হয় তাহলে কোনো একটা মানুষের সাহায্য সে নেয়, অথবা একটা লাঠির সাহায্যে সে চলাচল করে। তো এখানে ঠাকুরঝির কথা বলা হয়েছে। ঠাকুরঝি বলতে কি তোমরা জানো? ঠাকুরঝি অর্থাৎ স্বামীর বোন, আমরা যাকে ননদ বলে থাকি। ননদ অর্থাৎ স্বামীর বোন, সে ঠাকুরঝি। তাকে বলছে একটু আসতে চলো না ওমা, এই যে ঝরা ফুল নয়, বলছে ঝরা ফুল নয়, তাই তো বলি, বসে দোরের পাশে, অর্থাৎ দরজার পাশে বসে সে কি বলে, রাত্রিকাল মধু মদির বাসে, আকাশ পাতাল কতই মনে হয়। অর্থাৎ কালকে তার ওই মনের মধ্যে রাতের সময়, অর্থাৎ যখন মিষ্টি ফুলের গন্ধ আসে, মধুর গন্ধ, মোহময় সুগন্ধ আচ্ছন্ন, এরকম অবস্থায় সে বসে বসে ভাবছে, মনের মধ্যে তার বিভিন্ন কল্পনা হয়। কারণ একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তার মনের মধ্যে অনেক কথা জাগরিত হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। আমরা যারা চোখে দেখতে পাই, দেখেও আমরা অনেক বিষয় সম্পর্কে অনেক রকম ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, মতামত ব্যক্ত করে থাকি। তেমনিভাবে এই অন্ধ মানুষটিও, ওনার মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা চেতনা আসাটাই স্বাভাবিক। আকাশ পাতাল কতই মনে হয়, অর্থাৎ আকাশ পাতাল মানে কি, যে চিন্তার কোনো শেষ নেই, যে ভাবনার কোনো শেষ নেই, চিন্তা করেই যায়। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, বলছে ঠাকুরঝিকে বলছে, অর্থাৎ ননদীকে বলছে জ্যৈষ্ঠ আসতে আর কদিন দেরি। কেন বলছে? আমের গায়ে বরণ দেখা যায়, বলছে যে আমের গায়ে কি বরণ দেখতে পাও? বরণ মানে কি? বর্ণ, রং, তোমরা জানো আমের গায়ে একটা আম পাকা পাকা ভাব হলে, পূর্ণাঙ্গ বয়সপ্রাপ্ত হলে আমটার গায়ে একটা বর্ণ আসে, একটা গুঁড়া পড়ে, অর্থাৎ তখনই বুঝতে হবে যে আম পেকে যাওয়ার সময় এসেছে। তাই বলছে জ্যৈষ্ঠ আসতে আর কদিন বাকি, ওই আমের গায়ে কি ওরম বরণ দেখা যাচ্ছে? অনেক দেরি, কেমন করে হবে? কোকিল ডাকা শুনেছি সেই কবে। বলছে যে ননদী বলছে অনেক দেরি। তো বলছে কেন? কোকিল ডাকতে শুনেছি, অর্থাৎ কোকিল ডাকে তো ফাগুন চৈত্র মাসে, তাহলে আর দেরি হবে কেন? সে তো নিকটে চলে আসার কথা। কারণ কোকিল সব সময় ডাকে, তবে আমরা জেনে থাকি কোকিল বিভিন্ন সময়ে বিভিন্ন সুরে সে তার বহিঃপ্রকাশ ঘটায়। কোকিলের ডাক অত্যন্ত মিষ্টি সুর, এবং গ্রাম বাংলার ঐতিহ্য একটা পাখি। সেই পাখিটা সুন্দর রূপে ডাকে, তবে এক একটা ঋতুতে সে নাকি তার ডাক বদলে থাকে। তো বলছে যে সাধারণত ফাল্গুন চৈত্র মাসে সে যে কুহু কুহু ডাক ডাকে, এই ডাক অন্ধবতু শুনে বলছে কেন জ্যৈষ্ঠ আসতে তো বেশি দেরি হওয়ার কথা নয়, কারণ আমি তো কোকিল ডাকা শুনেছি অনেক আগে।
দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই, দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে। বলছে যে দক্ষিণ হাওয়া কবে বন্ধ হবে, দিঘির পাড়ে নতুন সিঁড়ি বা কবে জাগবে। নতুন সিঁড়ি জাগছে, শ্যাওলা পিছল এমনি শঙ্কা লাগে, পা পিছলিয়ে তলিয়ে যদি যায়। বলছে যে দক্ষিণ হাওয়া বন্ধ হয়ে যাবে, শ্যাওলায় আচ্ছাদিত সিঁড়ি জাগ্রত হবে। শ্যাওলায় আচ্ছাদিত সিঁড়ি জাগ্রত হবে মানে বর্ষা চলে যাবে, বৃষ্টি কম হবে, পুকুরের পানি শুকিয়ে আসবে, তাই সিঁড়ি একদিন ক্রমে ক্রমে জেগে উঠবে, ভেসে উঠবে। এটা কিন্তু একজন অন্ধ মানুষ হলেও এই অন্ধ বধূর মনের ভিতরের যে জাগ্রত প্রতিভা, সে জিনিসটি প্রতিফলন ঘটিয়েছে সেই বিভিন্ন কর্মকাণ্ডের ভিতর দিয়ে, বিভিন্ন কথার মধ্য দিয়ে। এই সিঁড়ি জাগ্রত হচ্ছে, যেটাই শ্যাওলায় আচ্ছাদিত ছিল এবং এখন সেটা আস্তে আস্তে জেগে উঠছে, সেটা মানুষ ব্যবহার করে শ্যাওলা পরিষ্কার হচ্ছে। তারপর বলছে যে আমার মনে হচ্ছে সিঁড়ি যেহেতু জেগে উঠছে, শ্যাওলায় আচ্ছাদিত সিঁড়ি, তো যদি পা পিছলিয়ে পড়ে যায়, মন্দ নেয়াত হয় না কিন্তু তাই অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়। বউটি বলছে যে তা যদি হয় তাহলে বোধহয় ভালো হয়, অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যাক, অর্থাৎ অন্ধ বধূ তার অনুভব বৃদ্ধ মানুষ, অর্থাৎ তার অনুভূতি শক্তি প্রখর, আত্মমর্যাদা বোধেও সে সমৃদ্ধ, কিন্তু সে অন্ধ। এই অন্ধত্বের কষ্ট সে গভীরভাবে অনুভব করে। দিঘির ঘাটে যখন শ্যাওলা পড়া পিছল সিঁড়ি জাগে, তখন সে পিছল খেয়ে জলে পড়ে ডুব মরার শঙ্কা প্রকাশ করে। সে এও অনুভব করে যে ডুবে মরলে অন্ধত্বের অভিশাপ ঘুচত, কিন্তু কবিতাটির চেতনা থেকে মনে হয় অন্ধবধূ নৈরাশ্যবাদী মানুষ নয়, জীবনের প্রতি তার গভীর মমত্ব বোধ আছে। চোখ গেল, এখানে আরেকটি কথা এসছে, ওইটা আমি পরে যাব, চোখ গেল কথাটা আমরা পরে দেখব। কিন্তু অন্ধ বধূটির মনের যে ক্ষোভ, সে বলতে চায় যে ভাই, এই পৃথিবীতে সবাই তো দৃষ্টিশক্তি নিয়ে জন্মায়েছে, আমার তো দৃষ্টিশক্তি নেই, শুধু আমাকে মনের প্রতিভা দিয়ে সেই জোরে আমাকে বলিয়ান হয়ে চলতে হয়। আমি তাহলে এই দুনিয়াতে আসাটা কি নিছক আহম্মকের পরিচয়? তাতে তার কিছুটা দুঃখের সঞ্চার ভিতরে হয়, তারপরেও সে মনের জোরে সে নিজেকে শক্তিশালী করে তোলে, সে চলে। কিন্তু একটা কথা বোঝাতে চাই, অন্ধ মানুষ, আমি যদি দিঘির ঘাটে শ্যাওলায় ভরা পিছল সিঁড়িতে পড়ে মারা যায়, তাহলে অন্ততপক্ষে এই ঝামেলা থেকে আমি মুক্ত হয়ে যেতাম, আর এরকমভাবে আমাকে চলতে হতো না। এটাই তার মনের দুঃখ। দুঃখ নাইকো সত্যি কথা শোনো, অন্ধ গেলে কি আর হবে বোন। বলছে যে দুঃখ নয় ভাই, নদীর সঙ্গে তার যে গল্পটা হচ্ছে, সে বলছে যে যদি অন্ধ গেলে আর কি আর হবে, কিছুই হবে না, বাঁচবি তোরা, দাদা তো তোর আগে। বলছে তোরাও বেঁচে যাবি, আর তোর ভাই তো আরও আগে বেঁচে যাবে, কারণ এই অন্ধ মানুষ নিয়ে তোরাও কষ্ট পাচ্ছিস, তোর ভাইও কষ্ট পাচ্ছে। কারণ অন্ধ মানুষ নিয়ে চলতে গেলে অনেকে অনেক সময় মুখ ভ্যাংচানি দিতে পারে, একটা কথা বলতে পারে যার হয় না, এই সেই ইত্যাদি ইত্যাদি কথা সে বলতে পারে, যে কেন বা অন্ধ বিবাহ করতে গেলাম। বাড়ির মানুষ ভাবতে পারে এই অন্ধ মেয়েটির সঙ্গে কেন আমার ছেলে বিয়ে দিতে গেলাম, যে আজকে কি অশান্তি, এই অশান্তি তো আর ভোগ করা যায় না। তেমনিভাবে বলতে গেলে ওর মনের দুঃখটা ওরকমই, যে তোরাও বেঁচে যাবি, তোর দাদাও বেঁচে যাবে। এই আষাঢ়েই আবার বিয়ে হবে, বলছি এই সামনে যে আষাঢ় মাসে, এই আষাঢ়ে আবার বিয়ে হয়ে যাবে। বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। ওর ননদিকে একথাও বলছে, যদি তোর বিয়ে হয় তুইও শ্বশুরবাড়ি চলে যাবি, শ্বশুরবাড়ি যাওয়ার পরে দেখবি প্রবাস, অর্থাৎ বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি এটা ভিন্ন বিষয়।
কারণ শ্বশুরবাড়ি কখনো নিজের বাড়ি হয় না, এটাই মেনে নিতে হয় মেয়েদেরকে। সেই জায়গায় গিয়ে দেখা যায় সেই স্বামীর মা তাকে আপন করে নিতে হয় নিজের মা হিসেবে, স্বামীর বাবাকে আপন বাবা হিসেবে মেনে নিতে হয়, স্বামীর ভাই বোনকে ভাই বোন করে নিতে হয়। কিন্তু আসলে কি তা হয়? তা হয় না। যদি হয় তবে বড়ই ভাগ্য ভালো, আর যদি না হয় তাহলে কিন্তু দুঃখের শেষ নেই। তবে আমরা জানি সাধারণত খুব কমের ভাগ্যেই এগুলো জোটে যে স্বামীর বাড়িতে যে সে একেবারে একান্ত করে নিজের মা বাবা ভাই বোনকে পেয়েছে এমন মনে হয়, এ কথাটা এই পৃথিবীতে বড় বিরল। দেখবি তখন প্রবাস কেমন লাগে, চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা। চোখ গেল কথাটি চোখ গেল বিষয়টি অর্থ কি জানো? চোখ গেল একটি পাখি বিশেষ। ননদ অর্থাৎ ঠাকুরঝি অর্থাৎ ননদ বা স্বামীর ভাই। তাহলে চোখ গেল পাখিটা চেঁচিয়ে মরছে। আচ্ছা দিদি, কি করবে ভাই তারা? তখন ওই ননদি বলছে, আচ্ছা তারা কি করবে? জন্ম লাগে গিয়েছে যার চোখ, বলছে জন্মের থেকে যার চোখ চলে গেছে, যে চোখের কোনো দাম নেই, চোখে যে দেখতে পায় না, কাদার শোক যে বারণ তাহার ছায়। বলছে কাদার মতো দৃষ্টিও তার নেই, সে কাঁদতেও পারে না। কাঁদতে গেলেও ভাবে অন্ধ চোখে এমনিতেই তো পানি পড়ে, তার আবার দুঃখ কিসে, সে আবার কাঁদবে কি? কাঁদতে পেলে বাস্ত সে যে ভাই, কতক তবু কমতো যে তার শোক। সে যদি আজকে কাঁদতে পারতো প্রাণ ভরে, তাহলেও তার কিছু শোক কমে যেত। কারণ আমরা একটা জানি, একটা কথা আমরা প্রায় বলে থাকি যে কান্নাই কান্নাই শোক মন্দীভূত হয়। অর্থাৎ যদি মানুষ অনেক ব্যথা পায়, দুঃখ পায়, তাহলে যদি সে একটু কান্নাকাটাও করতে পারে, তাহলে তার কিছুটা হলেও শোক নিবারণ হয়, তার মনটা ভালো থাকে, ভালো লাগে। চোখ গেল তার ভরসা তবু আছে, চক্ষুহীনার কি কথা কার কাছে। টানিস কেন, কিসের তাড়াতাড়ি? বলছে ওভাবে টানিস না, আমাকে টানতে হচ্ছে কেন, এত তাড়াতাড়ি কেন, কিসের তাড়াতাড়ি করছিস? অর্থাৎ টেনে নিয়ে ফিরে যেতে আছে। সেই তো ফিরে যাব আবার বাড়ি। বলছে সেই তো ফিরেই বাড়ি চলে যাব, তা এত টানছিস কেন আমাকে হাত ধরে? মনের দুঃখে কিছু কথা বলছে। একলা থাকা সেই তো গৃহকোণ, তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে দরদ ভরা দুঃখের আলাপন। বলছে যে স্নিগ্ধ শীতল জলে নেমে দুটো কথা বলছি মনের সুখে, মনের দুঃখ নিবারণ হচ্ছে, তাই বলে কিছুটা হালকা বোধ করছি। তাই আমাকে টানিস নে ভাই, চল ধীরে ধীরে আস্তে আস্তে এমনিতেই চলে যাব, আমাকে একটু সময় দে। পরশ তাহার মায়ের স্নেহের মতো, ভোলাই খানিক মনের ব্যথা যত। তার স্পর্শটা যেন মায়ের স্নেহের মতো, তার কাছে
কিছুটা হলেও মনের ব্যথা ভুলতে পারে, একথাই এই কবিতায় ব্যক্ত হয়েছে। তো এখানে আরেকটি কথা আমি একটু বলবো, সেটা হলো তোমরা বাসায় পড়ার সময় একটা জিনিস মনে রাখবা, পাঠ পরিচিতিটুকু একটু পড়ে নেবা। পাঠ পরিচিতিটা পড়লে দেখা যায় যে কবিতা হোক, গল্প হোক, তার সার বস্তুটুকু প্রায় ওর ভেতরে চলে আসে। আর সার বস্তুটুকু যদি পড়ে জেনে যাওয়া যায়, বুঝে যাওয়া যায়, তাহলে ওই কবিতা বা ওই গল্পের যেখান থেকেই যে কোনো প্রশ্ন হোক না কেন, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ছেলে মেয়ে উত্তর দিতে সক্ষম হবে। তো আমি একটু পড়ি, তোমরা শোনো। সমাজ দৃষ্টিহীনদের অবজ্ঞা করে, দৃষ্টিহীনেরা নিজেরাও নিজেদের অসহায় ভাবে। এই সমাজের মানুষ কিন্তু দৃষ্টিহীনদের অবজ্ঞা করে, বিভিন্ন জন বিভিন্ন ভাষায় তাদেরকে কটূক্তি করে, এবং সেই অন্ধ ব্যক্তি নিজেও নিজেকে অসহায় বলে ভেবে নেয়, তাতে সে আরও দুঃখ পায়। কিন্তু ইন্দ্রিয় সচেতনতা দিয়ে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। হ্যাঁ, ইন্দ্রিয়ের ব্যাপারটা দিয়ে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব, সম্পূর্ণটা না হলেও অনেকটা সম্ভব। পায়ের নিচে নরম বস্তুর অস্তিত্ব, কোকিলের ডাক শুনে নতুন ঋতুর আগমন অনুমান করা। হ্যাঁ, পায়ের নিচে নরম বস্তু এবং কোকিলের ডাক শুনে নতুন ঋতুর আগমন, এগুলো অনুমান করা। শ্যাওলায় পা রেখে নতুন সিঁড়ি জেগে ওঠার কথা বোঝা দৃষ্টিহীন হয়েও সম্ভবপর। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে দৃষ্টিহীন হয়েও নিজে অনুভব করা যায়। যেমন হলো শ্যাওলায় পা রেখে নতুন সিঁড়ি জেগে উঠছে, এবং কোকিলের ডাক শুনে নতুন ঋতুর আগমন, এগুলো সবই বুঝে ওঠা সম্ভব। তাই দৃষ্টিহীন হলেই নিজেকে অসহায় না ভেবে শুধুই ঘরের মধ্যে আবদ্ধ না থেকে আপন অন্তর্দৃষ্টিকে প্রসারিত করা প্রয়োজন। হ্যাঁ, তাই কবি এখানে বলছেন যে আমি দৃষ্টিহীন বলেই সব কিছুকে ছেড়ে ছুড়ে না দিয়ে, নিজে কষ্ট না পেয়ে, সমাজের কাছে অবহেলিত না হয়ে নিজে কিভাবে সক্ষমভাবে চলা যায়, নিজেকে কিভাবে সমাজের কাছে প্রমাণ করে দেওয়া যায় যে না, আমিও দৃষ্টিশক্তিওয়ালা মানুষের মতো কাজ করতে সক্ষম, সব কিছু বুঝতে সক্ষম, বোঝাতে সক্ষম, সেভাবে নিজেকে প্রসারিত করা। বধূটি চোখে দেখতে পায় না, কিন্তু অনুভবে সে জগতের রূপ, রস, গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে। যে অন্ধবধূ এ চোখে দেখে না ঠিকই, কিন্তু হৃদয় দিয়ে সমস্ত বিষয়টা সে উপলব্ধি করার ক্ষমতা রাখে, এবং তা দিয়ে সে চায় যে এই সমাজটাকে সে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলবে, এটাই তার কামনা। তো যাই হোক, আমি শেষ করার আগে তোমাদেরকে একটি বাড়ির কাজ দেব। বাড়ির কাজটি লিখে নেবে। কবিতায় অন্ধবধূর মনের ভাব তোমার
তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।